আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লালমনিরহাট বিমানবন্দর চালু নিয়ে ভারতের গুম হারাম। আমি কিছুদিন আগ থেকে বলে আসছিলাম যে লালমনিরহাটে একটি আন্তর্জাতিক যুদ্ধ বিমান ঘাঁটি করছে ডক্টর ইউনূসের সরকার। আজকের একটি বাংলাদেশের নিউজ পেপারে রিপোর্ট করেছে এই বিষয়টি নিয়ে। আমি আপনাদের সামনে সেই রিপোর্টটা তুলে ধরছি। বাংলাদেশে লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত। লালমনিরহাটে বিমান চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৌলা শহরের পুরানো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে ভারত। এটি বেসরকারি কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময় ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমানগুলা উড্ডয়ন, অবতরণ ও জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাগুলা এখানে তৈরি করা হচ্ছে। মঙ্গলবার বিশেষ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাটে অবস্থিত একটি বিমান ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ লালমনিরহাটে যুদ্ধ বিমান ঘাঁটি করছে, আর ভারতের পত্রপত্রিকা নিউজে সেগুলা নিয়ে তাদের গুম হারাম। আর বিপরীতে তারা ত্রিপুরায় তাদের একটি পুরাতন বিমানবন্দর মেরামত করছে যুদ্ধ বিমানবন্দর বানানোর জন্য। আর বাংলাদেশের যুদ্ধ বিমানবন্দরটি হচ্ছে চায়নার সহযোগিতা এবং চায়নার অবস্থান থাকবে এখানে। এই বিষয় নিয়ে আরো যা লিখেছে, যেটি রংপুর বিভাগে অবস্থিত, যা ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকদের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে এই লালমনিরহাট আমাদের এই যুদ্ধ বিমানবন্দরের কারণে। তারা মনে করেন লালমনিরহাট বিমান ঘাঁটিটি পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থেই দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং। লালমনিরহাট থেকে দিল্লির দূরত্ব কমে আসবে বেইজিংয়ের এবং দিল্লির কাছাকাছি চলে আসবে বেইজিং। সেটাই তারা ভয়ে আতঙ্কিত, কেননা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ওই বিমান ঘাঁটিটির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। ভারত বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার। এছাড়া শিলিগুড়ি করিডোর থেকে লালমনিরহাটের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। প্রিয় দর্শক, আগ থেকে আমি বলে আসছিলাম যে এই লালমনিরহাটের বিমানবন্দর দিয়ে ভারতকে আমরা সেভেন সিস্টার থেকে আলাদা করব এবং তাদেরকে আমরা তছনছ করার জন্য এই লালমনিরহাট বিমানবন্দরটি যেন আমাদের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সর্ব কাজটা শেষ করে উনি বিদায় নেন। সেই কারণেই জুনের কোনো টার্গেট আছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, সেটা দিল্লি এবং ভারতের রাজনীতিবিদরা বুঝতে পেরেছে। সেটা আওয়ামী লীগের মাথায় দিয়েছে, সেটা দিয়েছে ওয়াকারুজ্জামানের মাথায়, আর সেই মাথাটা এখন খাচ্ছে বিএনপির মাথায়। সেই লালমনিরহাটের কথা না বললেও কুইক নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূসকে কিভাবে সরানো যায় সেই চিন্তা যখন ভারত মরিয়া হয়ে ইউনূসের বিরুদ্ধে লেগেছে, তখন আমাদের দেশে সালাউদ্দিনকে ভারত থেকে পাঠিয়ে যেভাবে ভারত তা বন্ধ করার জন্য চেষ্টা করছে, এই কুইক নির্বাচনের পিছনের কারণটা আজকের এই নিউজ থেকে আপনারা কিছুটা হলেও পরিষ্কার হচ্ছেন। এরকম আমাদের 10টা 20টা প্ল্যান আছে, যে প্ল্যানগুলোতে প্রত্যেকটা প্ল্যানে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা কার্যক্রমে ভারতের জন্য জ্বালা হবে, মরিয়া হবে। যেই শাসনটা আমাদের উপর তারা চালিয়েছিল সেই শাসন তো চালাতে পারবেই না, বরঞ্চ তাদের নিজের দেশকে ঠিক রাখতে পারছে না, নিজের দেশের রাজ্যগুলা নিজের দেশ থেকে আলাদা হয়ে যাবে, সেই আতঙ্কে কুইক নির্বাচন বাংলাদেশে চাচ্ছে। তাই আপনি আমি কোনটা চাচ্ছি? ভারতের পরামর্শে কুইক নির্বাচন, নাকি আপনি আমি চাচ্ছি ভারতকে খান করে দিয়ে আমরা নির্বাচন করব? এখানে যেই কথাটা সর্বশেষ এখানে লেখেছে, এছাড়া শিলিগুড়ি করিডোর থেকে লালমনিরহাটের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। এই যে চিকেন নেকের কথা এখানে আসছে, সেখানে লিখেছে যেটি মাত্র 22 কিলোমিটার প্রশস্ত ভূমি নিয়ে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত হয়েছে। মাত্র 20 কিলোমিটার দূরে হলো চিকেন নেকটা, আর চিকেন নেকের পাশে হলো মাত্র 22 কিলোমিটার। 22 কিলোমিটার ব্লক করে দিলে
22 কিলোমিটার রাস্তা বন্ধ করে দিতে পারলে 7 সিস্টার মানে 7টা রাজ্য আলাদা হয়ে যাবে ভারতের মূল ভূখণ্ড থেকে। ওই 22 কিলোমিটারে যেতে মাত্র দূরত্ব 20 কিলোমিটার থাকবে আমাদের যুদ্ধের বিমান ঘাঁটিটি, যে বিমান ঘাঁটিটি অত্যাধুনিক হবে চায়নার প্রযুক্তিতে, তুরস্কের এরদোয়ানের প্রযুক্তিতে এখানে অবস্থান করবে পাকিস্তানেরও প্রযুক্তি। এই 3টা দেশের প্রযুক্তি মিলে লালমনিরহাট যুদ্ধ বিমান ঘাঁটিটি করা হবে বিশ্বের অন্যতম অত্যাধুনিক বিমান ঘাঁটি। প্রিয় দর্শক, এরপরে এখানে যা লিখেছে, এই করিডোরটি চিকেন নেক নামে পরিচিত, যেটা এখন লেখলো যে 22 কিলোমিটার চিকেন নেক নামে পরিচিত, যার পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে। এই দুদেশের মধ্যে ভারতের সম্পর্ক স্থিতিশীল। এছাড়া 2018 সালে বিলুপ্ত 240 বছরের পুরনো হিন্দু রাজতন্ত্রে ফিরে যাওয়ার চেষ্টা করছে নেপালের জনগণ। তবে এই করিডোরের দক্ষিণ সীমান্তে লাল সংকেত ঝুলছে। যদি চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমান ঘাঁটিটি পুনরায় সচল করে, তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম, যুদ্ধ বিমান, রাডার ও নজরদারি সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারতের শঙ্কা। যেখানে ভারতের শঙ্কা সেখানেই তো আমাদের দরকার। যেটা ভারত ভয় পাবে সেটাই তো আমাদের করতে হবে। ভারতকে যতটা ভয়ে রাখতে পারবো ততটা আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো। কারণ আমাদের স্বাধীনতা বিপন্ন হচ্ছে অনলি ফর ভারতের কাছে। আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য নেপাল, ভুটান, চায়না অথবা মালদ্বীপ অথবা শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান অন্য কেউ আসছে না যে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিবে। আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার 54 বছরের ইতিহাস হলো, গলা টিপে আমাদেরকে বারবার ধরেছে এই ভারত। আমাদের যারা যোগ্য রাষ্ট্রপতি হয়েছে, যারা যোগ্য জিয়াউর রহমানের মতো ভারত বিরোধী একজন রাষ্ট্রপ্রধানকে হত্যা করেছে তারা। আমরা বাংলাদেশের শেখ মুজিবকেও তাদের কথা যখন শেখ মুজিব শুনতেছিল না, মুসলিমদের সাথে ওয়াইসিতে যোগদান করেছিল বুড়ো আঙ্গুল দেখিয়ে তৎকালীন ইন্দিরা গান্ধীকে। সেই কারণে শেখ মুজিবের সহপরিবারে মৃত্যুর পিছনেও ভারতের পরিকল্পনা বলেই অনেকেই মনে করে থাকে। তারপরে তার মেয়েকে আদার রস, গরুর চেনামুত খাওয়িয়ে বাংলাদেশে পাঠিয়েছে। বাংলাদেশের মুসলিমদেরকে হত্যা করে, মানুষ হত্যা করে এখানে ভারতীয় রাজত্ব কায়েমের জন্য। প্রিয় দর্শক, এই অবস্থা যখন বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে, আজকে বাংলাদেশের জনগণ ভারত বিরোধী যে কোনো ভূমিকা, যে কোনো সরকার নেবে তাকেই সাপোর্ট দিবে, তাকে নির্বাচিত করবে। আগামী সংসদটা হবে ভারত বিরোধীদের সংসদ, আগামী সংসদ ভারত প্রেমীদের সংসদ হবে না। আমি খুব ভয়ে আছি বিএনপিকে নিয়ে। যেই বিএনপির এত জনপ্রিয়তা ছিল, আজকে ভারত প্রেমের কারণে তাদের জনপ্রিয়তা ডে বাই ডে যে নিচের দিকে যাচ্ছে, এটা কি বিএনপির হাইকমান্ড জনাব তারেক রহমান সাহেব দেখছেন কিনা? জনগণ কি দেখছেন? জনগণ কি বলছেন? জনগণ কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রাস্তায় আসার জন্য ঘোষণা দিয়েছিলেন? প্রিয় দর্শক, গত সপ্তাহে যে উত্তপ্ততা সেনাবাহিনীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্তপ্ততা, বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্তপ্ততা, ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্তপ্ততা, আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল উত্তপ্ততার নীরবতা এনেছেন, এটার সলিউশন করেছেন। গতকাল একটা বড় রিপোর্ট আমি দেখতে পেলাম একটা পত্রিকায়, যে এখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান লিয়াজু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পরে তিনি নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে গিয়ে বৈঠক করেছেন, যাতে করে ওয়াকারুজ্জামানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাংঘর্ষিক অবস্থাটা থেকে স্থিতিশীলতা আসে। পাশাপাশি উনি নাকি বৈঠক করেছেন বিএনপির যে একেবারে সবার মুরব্বী, আমরা যাকে শ্রদ্ধা সম্মান করি, বেগম খালেদা জিয়ার সাথে টেলিফোনে মিটিং করেছেন ডাক্তার শফিকুর রহমান। উনি নাকি টেলিফোনে মিটিং করেছেন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, সবার সাথে মিটিং করে নাকি এটার সমাধান এনেছেন। তার ক্যারিশমেটি, তার রাজনৈতিক যোগ্যতা, প্রজ্ঞা দিয়ে আমরা যে গত সপ্তাহ ভারতের একটি চালে পড়ে গিয়ে আলাদা আলাদা বিভিন্ন বক্তব্য চলে আসছিল, সেইটাকে সমাধান করেছেন নাকি ডাক্তার শফিকুর রহমান। এখন ডাক্তার শফিকুর রহমানের এই সমাধানের পরে বাংলাদেশের জনগণ আজকে জামাতের সবচেয়ে একটি বড় বিজয়ের সংবাদ দিলেন তারা, যে জামাতের
নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য তারা একটা সম্বর্ধনার আয়োজন করেছেন। একেবারে যেখান থেকে উনি মুক্তি পেয়েছেন তার সন্নিকটেই বাংলাদেশের রাজধানীর বুকে এত বড় সমাগম সকাল 9টা বাজে হবে আমরা চিন্তাও করতে পারি নাই। 9টার সময় মানুষ ঘুমিয়ে থাকে বা বাসা থেকে ওখানে যাইতেও তো একটা সময়ের ব্যাপার, কিন্তু জামাত শিবিরের লোকজন ওই ফজরের নামাজ পড়েই তারা হয়তো হেঁটে গাড়িতে ওখানে চলে গিয়েছেন এবং হাজার হাজার মানুষ এটিএম আজহারুল ইসলামকে বরণ করে নিয়েছেন। এই বিজয়টা আজকে জামাতের জন্য একটা বড় বিজয়, তাদের অনেক দিনের অপেক্ষিত বিজয়টা আজকে হয়েছে। আগামী 1 মে জামাতের আরেকটি বিজয়ের সম্ভাবনা আছে, সেটা হলো জামাতের নিবন্ধন ফেরত পাওয়া। শেখ হাসিনা যে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন সেই নিষিদ্ধ উঠিয়ে নেওয়া, তাদের প্রতীক ফেরত পাওয়া, এই সব বিষয়গুলো রয়েছে আগামী 1 মে। হয়তোবা বাংলাদেশের এই নতুন সংবাদটি আগামী 1 মেতেও জামাত পাবে এবং তারই মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী হয়ে যাবে বিএনপির পাশাপাশি একটি বড় শক্তি। ইসলামী দলগুলা যতটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিএনপি কথা বলছে, ততটাই ইসলামী দলগুলা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডাক্তার শফিকুর রহমানের কাছে চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করছে জামাত। তাই আগামী সরকারটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রমকে কন্টিনিউ করার আরেকজন শক্তিশালী পুরুষ এই চেয়ারে বসতে হয়, এখন মানুষ বিবেচনা করবে তারেক রহমান ভারতের বিরুদ্ধে কতটুকু ভূমিকা নিবে আর ডাক্তার শফিকুর রহমান ভারতের বিরুদ্ধে কতটুকু ভূমিকা নিতে পারবে। এই দুইজনের ওজন বা দুইজনের ব্যালেন্স অথবা দুইজনের শক্তি নিয়ে এখন বাংলাদেশের জনগণ নাকি ভাবনা শুরু করে দিয়েছে। আপনারা যারা আমার অনুষ্ঠান বাংলাদেশ থেকে দেখেন তাদের কাছে অনুরোধ করব যে বাংলাদেশের রিয়েল পরিস্থিতি, রিয়েল মানুষের ম্যান্ডেট, মানুষের মানসিকতা জামাত বেড়ে গিয়েছে বলে আমরা যে লন্ডন থেকে শুনছি, ডাক্তার পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে শুনছে, আমেরিকা থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন শুনছে, ডক্টর কানক সারোয়ার আমেরিকা থেকে বলছে, এই কথাগুলোর সততা আমাদের কতটুকু সেটা জাস্টিফাই করে আপনারা বাংলাদেশের যারা দর্শক আছেন তারা কমেন্টস লিখে আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টস গুলাকে সেলুট দিয়ে সম্মান দেখিয়ে আমি সেই অনুপাতেই আমার প্রেডিকশন করব। কেটিভি 24 এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।